রাতের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ। 15 সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দিলেন ববি। নবীনদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন জয়। তরুণদের মেধা কাজে লাগানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। এবং সিন্ডিকেটের কারণে কমানো যাচ্ছে না সরু চালের দাম, বললেন খাদ্যমন্ত্রী। দেশে মিনিকেট এবং নাজিরশাইল নামে কোনো জাত নেই, মোটা চাল বিক্রি হচ্ছে ছাঁটাই করে। শুরু হলো নতুন নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। বিকেলে বঙ্গভবনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে এই সংলাপ হয়। পরে জাতীয় পার্টির প্রতিনিধি দল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, নতুন আইন প্রণয়নের পাশাপাশি সার্চ কমিটি করতে নামও প্রস্তাব করা হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। 2 বছর পর জাতীয় সংসদ নির্বাচন যে কর্তৃপক্ষের অধীনে হবে, সাংবিধানিক সংস্থা সেই নির্বাচন কমিশনের দায়িত্বে কারা আসবেন তা নিয়েই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে শুরু করেছে রাষ্ট্রপতির সংলাপ। নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে প্রথম দিনে ডাক পেয়েছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার বিকেল 4টায় বঙ্গভবনে প্রবেশ করেন দলটির প্রতিনিধিরা। বিকেল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির এই সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন। এ সময় তারা কমিশন গঠনে দলীয় মতামত উপস্থাপন করেন রাষ্ট্রপ্রধানের কাছে। কমিশন গঠনে নতুন আইন প্রণয়নের প্রস্তাবও তুলে ধরেছেন তারা। প্রায় 2 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে বঙ্গভবনের ফটকে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন জাতীয় পার্টির প্রতিনিধি দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান জানান, তারা আইন প্রস্তুত করার পথ দেখিয়েছেন, যুক্তি তুলে ধরেছেন। আমরা 3টি প্রস্তাব দিয়েছি। আমাদের সংবিধানে নির্বাচন কমিশন সম্পর্কে যা বলা আছে সেটার বাস্তবায়নের বিষয়ে আমরা খুব জোরালোভাবে বলেছি। এই আইনটিকে এখন করা অত্যন্ত জরুরি। কিভাবে করা হবে সেটা এই আইনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা থাকতে হবে। নতুন আইনের পাশাপাশি সার্চ কমিটি গঠন করার জন্য জাতীয় পার্টি মনোনীত 4 জন সদস্যের নামও প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রপ্রধানের কাছে, জানান জিএম কাদের। যেটা সবসময় করা হয় একটি সার্চ কমিটি গঠন, সেটাও আপনারা করতে পারেন। সেখানে আমরা সার্চ কমিটি গঠনের জন্য কিছু যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিত্ব যাদের আমরা মনে করি তাদের নামের তালিকা আমরা ওনাদেরকে দিয়েছি। পরে দলটির আরেক নেতা মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, সরকারের শুভ উদ্যোগে তারা পাশেই থাকবেন। আমরা চাই যে সার্চ কমিটি হোক, যাই সার্চ কমিটি যাতে গ্রহণযোগ্য সার্চ কমিটি হয়, মহামান্য রাষ্ট্রপতি যেন করেন, এবং সার্চ কমিটি হইলে যাতে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল মানে ইলেকশন কমিশনার বা চিফ কমিশনার যেন করা হয়, যাতে মানুষ মানে গ্রহণ করে, এরকম রুজুক করা হয়, দেন আমরা এটা হয়তো অ্যাকসেপ্ট করব। সংলাপের এই ধারাবাহিকতায় 22 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন জাসদ নেতারা। এরপর 3 দিনের বিরতি শেষে 26 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে টানা চলবে এই রাজনৈতিক সংলাপ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়, যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আজকে তো নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সংলাপের জন্য গিয়েছিল জাতীয় পার্টি, তো আমরা সেটা সবাই দেখেছি। তো জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে রাষ্ট্রপতির কাছে ঠিক কী কী প্রস্তাব রাখা হয়েছে সেই বিষয় নিয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। সাদিয়া, আপনি জানেন যে নির্বাচন কমিশন গঠন করা নিয়ে যে প্রক্রিয়াটি, বিশেষ করে গত 1 যুগের যদি কথা বলা হয়, তাহলে এর আগের যে বিগত 2টি কমিশন ছিল সেই কমিশনগুলি যেভাবে গঠিত হয়েছে সেই একই প্রক্রিয়া কিন্তু এবছরও অর্থাৎ 2021 সালে এসেও সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে। কেননা এক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সুনির্দিষ্ট আইন নেই যে আইন বলে নির্বাচন কমিশন গঠন করা হতে পারে। এ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বচসা প্রতি বছর অর্থাৎ সব নির্বাচন কমিশন গঠনের সময় হয়ে এসেছে, এবারও সেটি হচ্ছে এবং সেই প্রক্রিয়া অনুসারে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে কিন্তু
এই নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো তারা সংলাপে যাচ্ছেন এবং সেই সংলাপটি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই সংলাপে বিশেষ করে আলোচনার টেবিলে প্রত্যেকটি রাজনৈতিক দল কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে এবং কাদেরকে নিয়ে সেই নির্বাচন কমিশন গঠন করা হবে সেই মতামতগুলোই কিন্তু তুলে ধরেন। তার প্রথম দিনে জাতীয় পার্টি আজকে গিয়েছিল এবং আমরা এক নজরে স্ক্রিনে দেখে নিব যে কোন কোন প্রস্তাবগুলো তারা দিয়েছেন। আপনারা একটু আগেই দেখেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন তিনি 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। সেই 3টি সুনির্দিষ্ট প্রস্তাবের মধ্যে অন্যতম যে প্রস্তাবটি, প্রথম প্রস্তাব, সেটি হচ্ছে তারা বলেছে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন করতে হবে। অর্থাৎ সংবিধানে যে কথাটি বলা রয়েছে সেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সেই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। কিন্তু তারা বলছেন সংবিধানের আলোকে যদি একটি আইন প্রণয়ন করা হয়, মহামান্য রাষ্ট্রপতি যদি সেই উদ্যোগটি নেন নতুন করে আইন প্রণয়নের, তাহলে এরপর থেকে সেই আইন মোতাবেক বা সেই আইনের বিধান বলেই কিন্তু নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে। সেটি প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির সদস্যরা এবং জাতীয় পার্টি এটিও বলেছেন যে যেহেতু একটি আইন প্রণয়ন এবং আইনটি তৈরি করা একই সঙ্গে সেই আইনটি সংসদে পাশ করা একটি দীর্ঘ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি যদি এই সময়ের মধ্যে সম্পন্ন নাও করা যায়, যেহেতু ফেব্রুয়ারির 14 তারিখে এই বর্তমান KM নুরুল হুদা নেতৃত্বে যে কমিশন, সেই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে, এই জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে যদি আইনটি পাশ নাও করা যায়, সেক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবটি হচ্ছে রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করবেন, সেটি পরবর্তীতে আইনে রূপান্তরিত হবে সংসদ অধিবেশন বসলে। সেই প্রস্তাবটি কিন্তু তারা 1 নম্বর দাবিতে রেখেছেন। এর পরপরই তারা বলেছেন যে নতুন আইনে কমিশনারদের সাজার বিধান থাকতে হবে। অর্থাৎ এমন একটি আইন তারা চান, বিশেষ করে জাতীয় পার্টি বলছে যে এমন একটি আইন থাকতে হবে, সেই আইনের বিধান বলে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের উপরে কোনো হস্তক্ষেপ করবে না এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে সহায়তা করবে, একই সঙ্গে নির্বাচনের নিরপেক্ষতা, নির্বাচনের যথার্থতা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে যদি সেই নির্বাচন কমিশন ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেই নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার তাদের সাজারও বিধান থাকতে হবে। সেই কথাও কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে বলে এসেছেন। এর পাশাপাশি যদি আইন প্রণয়ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে জাতীয় পার্টির প্রস্তাব হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হবে, সেই সার্চ কমিটি কিভাবে গঠন করা হবে, সেই সার্চ কমিটিতে জাতীয় পার্টির মনোনীত যারা সদস্য থাকতে পারেন সেই সদস্যগুলোর নামও কিন্তু তারা 4 থেকে 5 জনের নাম রাষ্ট্রপতির দপ্তরে তারা দাখিল করেছেন। যদিও গণমাধ্যম কর্মীরা আমরা প্রশ্ন করেছিলাম তারা কারা, তারা কোন গোষ্ঠী থেকে এসেছেন, তাদের শ্রেণীবিন্যাস কি বা তাদের কোন শ্রেণী থেকে এসেছে, সেটি কিন্তু তারা স্পষ্ট করেনি। সেটি তারা বলেছেন যে এটি আমাদের রাজনৈতিক কৌশলগত কারণে তারা এটি স্পষ্ট করছেন না। শুধু দিয়া দেবাশিস, আপনার প্রতিবেদনটিতে আসলে দেখছিলাম যে বিএনপি বলছে যে তারা আসলে সংলাপে যেতে আগ্রহী না। তো এই জায়গাতে আসলে আওয়ামী লীগ কি বলছে? এই যে বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি বক্তব্য চলে, বিএনপি আসলে যেরকম সংলাপের বিরোধিতা করছে সেটার আবার বিরোধিতা করছে আওয়ামী লীগ, তারা আসলে কি বলছে? আসলে সাদিয়া, আমি আগেই বলেছিলাম যে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় এই সার্চ কমিটি গঠন, সার্চ কমিটির মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন, এটি কিন্তু হয়ে আসছে গত 2টি কমিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এবার যেহেতু সরকারের তরফ থেকে আইনমন্ত্রী এর আগে বলেছেন যে এত স্বল্প সময়ের মধ্যে আইন প্রণয়ন করা সম্ভব নয়, সেক্ষেত্রে এই সার্চ কমিটির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করবেন, সেই সার্চ কমিটির মাধ্যমেই কিন্তু নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে এবং সেই নির্বাচন কমিশনের অধীনেই কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও বিএনপি বলছে যে তারা এই কমিশনের অধীনে বা এই কমিশন গঠনে এই প্রক্রিয়ার মধ্যে তারা যেতে চান না। সাদিয়া, হ্যাঁ দেবাশিস, বিএনপির যাওয়া নিয়ে তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই সংলাপের জন্য, কিন্তু আরও তো দল আছে, আরও তো রাজনৈতিক দল আছে, নির্বাচন কমিশন নিবন্ধিত আর 39টা দল আছে দেশে। তো সেই দলগুলোর আসলে কি অবস্থা? তারা আসলে রাষ্ট্রপতির সাথে সংলাপে যেতে পারে এরকম সময়সূচি কি নির্ধারণ করে দেওয়া হয়েছে কিনা? সাদিয়া, আমি আপনাকে আগে জানিয়েছিলাম যেহেতু এই সংলাপে এখন পর্যন্ত একমাত্র পথ অর্থাৎ সার্চ কমিটি গঠনের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করা, সেক্ষেত্রে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু বঙ্গভবনের এই আমন্ত্রণ বার্তা সেটি কিন্তু পৌঁছাচ্ছে ক্রমে। এবং আজ আমরা যে বৈঠকটি দেখলাম জাতীয় পার্টির সঙ্গে শুরু হলো, এই বৈঠকটি ক্রমান্বয়ে চলতে থাকবে। এর আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 22 ডিসেম্বর বুধবার
সেদিনও একটি সংলাপ রয়েছে। আমরা একটু এক নজরে দেখে নেই আসলে এখন পর্যন্ত সংলাপের সূচি কিভাবে নির্ধারিত হয়েছে। আপনাদেরকে এর আগে একটু জানিয়ে রাখি যে এবারের সংলাপে যারা অংশ নিতে যাচ্ছেন, বিশেষ করে বঙ্গভবনে, তাদের প্রত্যেককেই কিন্তু কোভিড নেগেটিভের সনদ নিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ যেহেতু করোনা পরিস্থিতি, এই কোভিড নেগেটিভের সনদ এবং এই সনদ প্রাপ্তি সব মিলিয়ে কিন্তু এবারের সূচিটি সেভাবেই করা হয়েছে। বঙ্গভবন সূত্র তেমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত যে সূচিটি আমাদের কাছে বিজ্ঞাপিত হয়েছে বা বঙ্গভবন থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 22 ডিসেম্বর বুধবার বিকেল 4টায় জাতীয় সমাজতান্ত্রিক দল, যেটি আওয়ামী লীগের 14 দলের শরিক দল হিসেবে তারা রয়েছে, তারা বিকেল 4টায় বসবেন সংলাপে। 26 ডিসেম্বর রোববার বিকেল 4টায় বসবেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। 26 ডিসেম্বর রোববার সন্ধ্যা 6টায় আরও একটি দল বসবেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। সাদিয়া, এই ক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু প্রায় মাসব্যাপী এই সংলাপগুলি চললেও এবারের কিন্তু এতদিন হয়তো বা নাও চলতে পারে। বঙ্গভবন সূত্র এতটুকু আমাদেরকে নিশ্চিত করেছেন, যেহেতু করোনার মধ্যে এই সিদ্ধান্তগুলি নিতে হচ্ছে বা করোনার মধ্যে বৈঠকগুলো চলমান রাখতে হচ্ছে, সেটি আমরা প্রতিফলন দেখছি যে একই দিনে দুটি দলকেও কিন্তু ডাকা হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 26 ডিসেম্বর রোববার বিকেলে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে রাষ্ট্রপতি বসবেন এবং তারপরই কিন্তু সন্ধ্যা 6টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বসবেন। একই ধারাবাহিকতায় 27 ডিসেম্বর সোমবার বিকেল 4টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন বসবেন এবং 27 ডিসেম্বর আমি যেটি বলছিলাম যে একই দিনে দুটি করে দলকেও বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হচ্ছে। সন্ধ্যা 6টায় থাকবেন খেলাফতে মজলিস, 28 ডিসেম্বর মঙ্গলবার বিকেল 4টায় থাকবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং 29 ডিসেম্বর মাঝখানে একদিন থাকছে এবং 29 ডিসেম্বর বুধবার বিকেল 4টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এবং সবশেষ 29 ডিসেম্বর বুধবার সন্ধ্যা 6টায় ইসলামী ঐক্যজোট তারা রাজনৈতিক সংলাপে অংশ নিতে বঙ্গভবনে যাবেন। এখন পর্যন্ত এই সূচিটি নির্ধারিত হয়েছে এবং বঙ্গভবন যেটি জানিয়েছে যে খুব দ্রুত এই বৈঠকগুলি শেষ করা হবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যে সূচি পেয়েছি তাতে করে একদিনে সর্বোচ্চ দুটি দলকে ডাকা হয়েছে, এটি দুইয়ের অধিকও হতে পারে। সেটি হয়তো বা ভবিষ্যতের সময়গুলো বা সূচিগুলো নির্ধারিত হলে সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং এর পাশাপাশি আমরা জানাতে পারি যে এখন পর্যন্ত প্রধান দুটি রাজনৈতিক দল অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংলাপে যেতে রাজি না হওয়া বিএনপি, তাদের তারিখগুলো কবে পড়বে বা বিএনপি কবে যাবে সেগুলি আসলে খুব নিকট ভবিষ্যতে সেগুলো স্পষ্ট হবে। সাদিয়া, হ্যাঁ দেবাশিস, আপনি যেমনটি বলছিলেন যে এর আগের নির্বাচন কমিশন যখন পুনর্গঠন হয়েছিল তখন তো মাসব্যাপী সংলাপ হয়েছিল, তো এবার তো আসলে সেটা সুযোগ হচ্ছে না। তো এর পরের আসলে কার্যক্রমগুলো কি হবে সংলাপের পরবর্তী? এই সংলাপগুলো এখন যে সূচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সংলাপগুলো শেষ হবার পরে আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে একটি সার্চ কমিটি গঠন করা হবে। সেই সার্চ কমিটি এই রাজনৈতিক দলগুলো যে ব্যক্তিবর্গের নাম সেখানে প্রস্তাব করেছেন সেই ব্যক্তিবর্গের নাম থেকে তারা চূড়ান্ত করবেন 10 জনের নাম। এই 10 জনের নাম সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে সেটি জমা দেবেন এবং মহামান্য রাষ্ট্রপতি সেখান থেকে 5 জনের নাম চূড়ান্তভাবে নির্ধারণ করবেন। সেই 5 জনের মধ্যে একজন হবেন প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি 4 জন হবেন তার সহযোগী হিসেবে, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন। অর্থাৎ সংলাপ গেল, তারপর সার্চ কমিটি কিংবা তার যে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো আছে সমস্তটাই শেষ করে আসলে এই নতুন নির্বাচন কমিশন গঠন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিও থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায়। তিনি জানাচ্ছিলেন আজকে যে জাতীয় পার্টির সংলাপ হয়েছে রাষ্ট্রপতির সাথে সেই বিষয় নিয়ে। যাচ্ছি অন্য প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সশস্ত্র বাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে নানামুখী কাজ চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধুর অনুকরণে রাখা প্রতীকীতে কুচকাওয়াজের মাধ্যমে আরোহণ করছেন কমিশন পাওয়া 44 জন নৌ অফিসার। এই অর্জনে তাদের পেরিয়ে আসতে হয়েছে কঠোর প্রশিক্ষণ। আর বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নবীন নৌ কর্মকর্তাদের কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি একটা বিষয় অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের যে বিশাল সমুদ্র অঞ্চল, সেই অঞ্চলকে রক্ষা করা, তার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেখানে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে যাতে করে এই সমুদ্র সম্পদ
আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবহার করতে সক্ষম হই। প্রতিবেশী দেশ মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা জয়ের পর বিশাল সেই সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দিয়েছেন আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নও সমানভাবে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের। বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ সকল ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল হয়েছে। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল নেভাল একাডেমিতে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সততা, দেশপ্রেম এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নৌ সদস্যদের কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীতে নৌবাহিনী যুদ্ধ জাহাজ তৈরি করবে এবং বঙ্গোপসাগরের অতন্ত্র প্রহরী হবে এই নৌ সদস্যরা। বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কমল দে, সময় সংবাদ। এবছর 15 সংগঠন পেল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাদওয়ান মুজিব সিদ্দিক। হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। এদিকে অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির সঙ্গে নিজেদের তাল মিলিয়ে দেশের কল্যাণে তরুণদের আত্মনিয়োগ করতে হবে। তারুণ্যে উদ্ভাসিত বাংলাদেশ, 50 বছরের বাংলাদেশে তরুণরাই স্বপ্ন সারথি হয়ে একটু একটু করে এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের প্রত্যাশার প্রত্যয়টা যখন তরুণদের হাতে, তাদের কাজের স্বীকৃতি দিতে তোমার জয়ে বাংলার জয় স্লোগানকে সামনে নিয়ে দেওয়া হলো সুবর্ণ জয়ন্তীর বিশেষ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। 700-র বেশি আবেদন থেকে বাছাই করে 15টি সংগঠনকে দেওয়া হয়েছে পুরস্কার। তুলে দিয়েছেন সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। পুরস্কার হাতে নিয়ে অনুভূতির কথা জানালেন তরুণ সমাজসেবীরা। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এটা আসলে তরুণদের জন্য এক প্রকারের স্বপ্ন, আর এই স্বপ্নটা আসলে আমাদের যে দেশটা নিয়ে যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলোকে আরও বেশি উজ্জীবিত করে। পুরস্কার পাওয়ার মানেই দায়িত্বটা আরও বেশি বেড়ে যাওয়া, লাইমলাইটে আসা, এবং দায়িত্বর সাথে এটাও মাথায় থাকতে হয় যে আমাকে দেখে অনেকেই এখন ইন্সপায়ার্ড হচ্ছে, অনেকেরই চোখ এখন আমার প্রতি, সো আরও ভালোভাবে নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় ধারণ করা বক্তব্যে বলেন, পরনির্ভরশীলতা নয়, নিজেদের শ্রমে তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু সরকারের উপর নির্ভরশীল থাকলে হবে না। তাই আমাদের উদ্দেশ্য যে আমাদের দেশে যারা দেশের জন্য পরিশ্রম করছে, তারা নিজেদের সময় দিচ্ছে, অর্থায়ন দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, তারা কারো কাছে হাত পেতে নেয়। তাদের ইচ্ছা হচ্ছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান করা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণ মেধাবীদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা ভাইরাসের মহামারীর ভিতরেও যেভাবে আমাদের দেশের তরুণ সমাজ মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েছে এবং নির্ভয়ে মানব সেবায় নিয়োজিত হয়েছে, তা দেখে আমরা সবাই সত্যি খুব গর্বিত। তরুণদের মেধা জ্ঞানকে কাজে লাগেই আমরা আগামী দিনে বাংলাদেশ গড়তে চাই। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই 2014 সালের 15 নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়ং বাংলা প্ল্যাটফর্ম। যুবকেরা তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, সাভার। অতি মুনাফাভোগী সিন্ডিকেটের কারণে সরু চালের দাম কমানো যাচ্ছে না বলে জানালেন খাদ্যমন্ত্রী। এদিকে দেশে মিনিকেট কিংবা নাজিরশাল নামে কোনো জাতের চাল নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব। মোটা চাল বিক্রি হচ্ছে ছাঁটাই করে। বর্তমানে দেশের খাদ্য গুদামগুলোতে প্রায় 14 লাখ মেট্রিক টন চাল ও 3 লাখ মেট্রিক টন গমের মজুদ রয়েছে।
এদিকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুসারে চলতি আমন মৌসুমে 40 টাকা কেজি দরে 5 লাখ টন চাল ও 27 টাকা কেজি দরে 3 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এ পর্যন্ত 1,88,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। পর্যাপ্ত চালের মজুদ সত্ত্বেও এ অবস্থায় বাজারে সরু চালের ঊর্ধ্বমূল্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা ও জ্বালানি মূল্য বৃদ্ধিতে পরিবহন সংকটেই চালের দাম বাড়ার প্রধান কারণ বলে জানান তিনি। মোটা চালের দাম বাড়ছে না, মানুষ সরু এবং মাঝারি চাল খেতে অভ্যস্ত হয়ে গেছে। আর পরিবহনের ভাড়াও একটু বৃদ্ধি পেয়েছে, কোনো জায়গায় 6 টাকা ডিফারেন্স, কোনো জায়গায় 7 টাকা ডিফারেন্স। আমাদের মানবিকতাই তো মানুষ যেন খালি কিভাবে আমরা প্রফিট করব। এদিকে সম্প্রতি সরকারের এক গবেষণা মতে দেশের বাজারে মিনিকেট কিংবা নাজির বলতে কোনো চাল নেই জানিয়ে খাদ্য সচিব জানান, চালের কত শতাংশ ছাঁটাই করা যাবে ও পলিশ করা যাবে এ ব্যাপারে শিগগিরই একটি নীতিমালা করা হবে। বাজারে মিনিকেট নামে চাল বিক্রি হচ্ছে, কিন্তু ধান মিনিকেট নাই বললেই চলে। 29-28কেও মিনিকেট বলতেছে, মোটা ধানকেও মিনিকেট বলতেছে। আমরা সেই জন্য ছাঁটাই নীতিমালাটা একটা তৈরি করছি, একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে যে সায়েন্টিফিক্যালি কত % ছাঁটাই করা যাবে। চালের মূল্য নিয়ন্ত্রণে আগামী 29 ডিসেম্বর চাল ব্যবসায়ী, মিলার ও আমদানিকারকদের নিয়ে একটি যৌথ সভা করার কথাও জানান খাদ্য সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ে ফেরত ওমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার করোনা নেগেটিভ হয়েছেন। 20 দিনের কোয়ারেন্টাইন শেষে বাড়িতে ফিরেছেন তারা। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে মাঠের পারফরমেন্সে খুব ভালো সময় পার করছিল নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে টাইগ্রেসরা। 1 ডিসেম্বর দেশে ফেরে নারী দল। ঢাকায় করোনা পরীক্ষার পর জানা যায় দলের 2 ক্রিকেটার করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই পুরো দলকে আবারও আইসোলেশনে পাঠানো হয়। বর্ধিত কোয়ারেন্টাইন পর্ব শেষে নেগেটিভ রিপোর্ট নিয়েই বাড়িতে ফিরেছেন রুমানা সালমারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন কমিশন গঠনে সংলাপের রাষ্ট্রপতি। সার্চ কমিটির জন্য 4 থেকে 5 জনের নাম প্রস্তাব জাতীয় পার্টির। বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি বক্তব্য। নৌবাহিনীকে যুগোপযোগী ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার নির্দেশ। এবং 15 সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দিলেন ববি। নবীনদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বললেন জয়। তরুণদের মেধা কাজে লাগানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।